Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। এখন আমি ক্লাস 8 লেসন 12 ওয়াল্টার জন ডেলামিয়ারের লেখা সামওয়ান পোয়েমটির সমস্ত অ্যাক্টিভিটি রাইটিং সহ তোমাদের জন্য সলভ করব। আমি প্রশ্নের উত্তরগুলো এবং রাইটিংগুলো খুব সহজ ভাষায় লিখেছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে। বন্ধুবান্ধবদের হেল্প করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমরা অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান সহজেই পেতে পারো। ক্লাস 8 অন্যান্য লেসেনগুলি বাংলায় অনুবাদ করে এবং ওই লেসেনগুলির সমস্ত অ্যাক্টিভিটিস সলভ করে আমি ভিডিওস ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অথবা প্লেলিস্টে পেয়ে যাবে, ক্লাস 8 প্লেলিস্টে পেয়ে যাবে। তাহলে আমি শুরু করছি অ্যাক্টিভিটি সলভ করা। তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে টিক মার্ক দিতে বলা হয়েছে। এখানে দেখো ABC 3টে করে এখানে অল্টারনেটিভ দেওয়া আছে। এই 3টে অল্টারনেটিভের মধ্যে যেটা ঠিক হবে সেখানে টিক মার্ক দিতে হবে। দ্য ডোর ওয়াজ, দরজাটা ছিল A বিগ, B স্মল, C ওয়াইড। বিগ বড়, স্মল ছোট, আর C ওয়াইড মানে চওড়া। এখানে দেখো কবির ঘরের দরজা ছিল স্মল, তাই টিক দিতে হবে বি বা স্মলের পাশে। নাম্বার 2, দ্য পোয়েট লুকড, কবি তাকিয়েছিলেন ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, পেছনের দিকে এবং সামনের দিকে, আপ অ্যান্ড ডাউন, ওপরে নিচে, আর সিয়েরটা টু লেফট অ্যান্ড রাইট, বাম দিকে এবং ডান দিকে। তাহলে আনসার হবে সিয়েরটা, কবি তাকিয়েছিলেন বাম দিকে এবং ডান দিকে। নাম্বার 3, দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল, ব্যস্ত বিটল গোবরে পোকা, ওয়াজ ট্যাপিং খটখট শব্দ করছিল বা টক টক শব্দ করছিল। A ওয়াল, B ডোর, C উইন্ডো, দেওয়াল আর দরজা, উইন্ডো জানলা। তাহলে আনসারটা হবে এটা ওয়াল। ব্যস্ত গোবরে পোকা টক টক শব্দ করছিল দেওয়ালের মধ্যে। নাম্বার 4, দ্য ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা ওয়াজ সিঙ্গিং গাইছিল, হুইসলিং শীষ দিচ্ছিল, আর চিরপিং কিচিরমিচির করছিল। তাহলে আনসারটা হচ্ছে বিয়েরটা হুইসলিং, ঝিঝি পোকা শীষ দিচ্ছিল। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট করো ফলোয়িং নিচের সেন্টেন্সগুলো, বাক্যগুলো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান অর্থাৎ তথ্য নিয়ে। সামওয়ান ওয়াজ নকিং, কেউ নক করছিল, ঠকঠক শব্দ করছিল, অ্যাট দ্য পোয়েটস উই স্মল ডোর। তাহলে কবির দরজায় কেউ ধাক্কা দিচ্ছিল, নক করছিল। অ্যাট সেটা কোথায়, কবির উই ছোট, স্মল, আর স্মল মানেও ছোট, খুব ছোট, আর স্মল মানে ছোট, দরজায় কেউ ধাক্কা দিচ্ছিল। বিয়েরটা দেয়ার ওয়াজ নো স্টায়ারিং, সেখানে ছিল না কোনো স্টায়ারিং নড়াচড়া। ইন, এবারে আমি এখানে দেখো সেন্টেন্সটা কমপ্লিট করে দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি। স্টায়ারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, স্টিল মানে নিস্তব্ধ, ডার্ক অন্ধকার রাত্রে, সেখানে কোনো রকম কোনো কিছু নড়ছিল না, সব কিছু স্থির হয়েছিল। সিয়েরটা, দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউলস কল, কবি শুনেছিলেন লক্ষ্মী প্যাঁচার কল, ডাক, ফ্রম থেকে, কোথা থেকে, দ্য ফরেস্ট জঙ্গল থেকে। তাহলে দ্য ফরেস্ট হবে এখানে। ডিয়েরটা, দ্য পোয়েট ডিড নট নো, কবি জানতো না, হু হ্যাড কাম নকিং হিজ ডোর, কে এসেছিল
ধাক্কা দিতে হিজ ডোর, কে এসেছিল তার দরজায় নক করতে বা ধাক্কা দিতে বা ঠক ঠক শব্দ করতে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নর আনসার করতে বলা হয়েছে তোমাদের। আমি এখানে আনসারটা লিখে দিয়েছি। হু ডু ইউ থিঙ্ক, কে তুমি মনে করো, কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর, কে এসেছিল নকিং মানে ধাক্কা দিতে কবির স্মল ডোর, কবির যে ছোট দরজা তাতে ধাক্কা দিতে কে এসেছিল বলে তুমি মনে করো। দ্য পোয়েট হার্ড নকিং অ্যাট হিজ ডোর, কবি শুনেছিলেন ধাক্কা বা ঠকঠক শব্দ করতে তার দরজায়। বাট ওপেনিং দ্য ডোর, কিন্তু দরজা খুলে হি স নান, সে দেখেছিল নান, কাউকে দেখেনি, দরজা খুলে সে কাউকেই দেখেনি। সো সুতরাং এখানে দেখো ডু ইউ থিঙ্ক আছে, সো আই থিঙ্ক, আমি মনে করি, সাম সুপার ন্যাচারাল থিংস, কিছু অতি প্রাকৃত বা অপার্থিব বা ভৌতিক থিংস ও অদ্ভুত বা ভৌতিক থিংস জিনিসেরা নকড অ্যাট হিজ ডোর, ধাক্কা দিয়েছিল তার দরজায়। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, নিচের চার্টটাকে পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট বা পাঠ্য থেকে ইনফরমেশান তথ্য দিয়ে। হু এখানে দেওয়া আছে, আর এখানে দেখো এই সামওয়ান, বিটেল, লাউল, ক্রিকেট এরা কী করছিল, এখানে লিখতে হবে সামওয়ান, কেউ, ডিড হোয়াট, কী করেছিল, নকড অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর, নকড অ্যাট, ধাক্কা দিয়েছিল কবির ছোট দরজায়। নাম্বার 2, বিটল, গোবরে পোকা, ডিড হোয়াট, ওয়াজ বিজি ট্যাপিং ইন দ্য ওয়াল, গোবরে পোকা ব্যস্ত ছিল ট্যাপিং মানে টকটক শব্দ করতে বা খটখট শব্দ করতে, ইন দ্য ওয়াল, দেওয়ালের মধ্যে। এবারে নাম্বার 3, আউল, প্যাঁচা, ওয়াজ স্ক্রিচিং ইন দ্য ফরেস্ট, প্যাঁচা চিৎকার করছিল, স্ক্রিচিং ইন দ্য ফরেস্ট, জঙ্গলে প্যাঁচা ডাকছিল। ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা, হুইসেলড, ঝিঝি পোকা শীষ দিয়েছিল। এরপর আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির তোমাদের উত্তর লিখতে বলা হয়েছে। আমি এখানে উত্তরগুলো সব লিখে দিয়েছি খুব সহজ করে, এবং যাতে তোমরা মুখস্থ করতে পারো এবং পুরো নাম্বার পাও। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হোয়াট ডিড দ্য পোয়েট ডু, কবি কী করেছিলেন আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর, আফটার মানে পরে, হি হার্ড তিনি শুনেছিলেন তার দরজায় খটখট বা ধাক্কা শুনে কবি কি করেছিলেন। দেখো প্রশ্নটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে উত্তরটাও সিম্পল পাস্ট টেন্সে হবে। দ্য পোয়েট ওপেন দ্য ডোর, কবি ওপেন্ড খুলেছিলেন দ্য ডোর দরজাটাকে, অ্যান্ড লুকড লেফট অ্যান্ড রাইট এবং তাকিয়েছিলেন বাম দিকে এবং ডান দিকে। আফটার হি হার্ড দ্য নকিং, আফটার হি হার্ড যখন হার্ড দ্য নকিং অন দ্য ডোর, দরজায় ধাক্কা বা দরজায় ঠক ঠক আওয়াজ শোনার পরে, আফটার দেখো এখানে পরে। পরেরটা, হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, রাত্রিটা কীরকম ছিল, হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক, রাত্রিটা ছিল নিস্তব্ধ এবং ডার্ক, অন্ধকার। নেম দ্য ইনসেক্ট মেনশনড ইন দ্য পোয়েম, তাহলে নেম দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম, কবিতায় যে ইনসেক্টদের পতঙ্গদের নাম উল্লেখ করা হয়েছে তাদের নাম এখানে লিখতে বলা হয়েছে। দ্য ইনসেক্টস, পতঙ্গগুলো, মেনশনড ইন দ্য পোয়েম, যাদের উল্লেখ করা হয়েছে কবিতায়, আর দ্য বিটল, তারা হলো গোবরে পোকা, অ্যান্ড দ্য ক্রিকেট এবং ঝিঝি পোকা। তাহলে এই দুটো
পতঙ্গের নাম এখানে পোয়েম অর্থাৎ কবিতায় করা হয়েছে। পরেরটা, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল। হোয়াই ডাজ দ্য পোয়েট, কেন কবি ব্যবহার করেছেন এক্সপ্রেশন, এই উক্তিটি, অ্যাট অল, এই উক্তিটি আদৌ, থ্রাইস, 3 বার, ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, কবিতার লাস্ট লাইনে, শেষ লাইনে কবি কেন অ্যাট অল এই কথাটাকে 3 বার ব্যবহার করেছেন। দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন, কবি ব্যবহার করেন দ্য এক্সপ্রেশন, এই উক্তিটা অ্যাট অল থ্রাইস, অ্যাট অল মানে আদৌ 3 বার তিনি এই উক্তিটি করেছেন। ইন দ্য লাস্ট লাইন, শেষ লাইনে, অফ দ্য পোয়েম, কবিতা, টু সাজেস্ট দ্যাট, এটা বোঝাতে, দ্যাট হি ডিড নট নো হু নকড অ্যাট হিজ ডোর, তিনি জানতেন না কে তার দরজায় ধাক্কা দিয়েছিল বা ঠক ঠক শব্দ করেছিল। বাট দ্য স্টিল ডার্ক নাইট গেভ হিম এ মিস্ট্রিয়াস ফিলিং, কিন্তু স্টিল, নিস্তব্ধ, ডার্ক নাইট, অন্ধকার রাত্রি, গেভ হিম, তাকে দিয়েছিল এ মিস্ট্রিয়াস ফিলিং, একটা রহস্যময় অনুভূতি। তাহলে নিস্তব্ধ অন্ধকার রাত্রি তাকে দিয়েছিল একটা রহস্যময় অনুভূতি। দ্যাট, যে, দেয়ার ওয়াজ শিওরলি সামওয়ান, সেখানে ছিল নিশ্চিতভাবে, শিওরলি সামওয়ান, সেখানে নিশ্চিতভাবে কেউ ছিল, হু হ্যাড নকড অন হিজ ডোর, যে তার দরজায় ধাক্কা দিয়েছিল বা ঠক ঠক করে শব্দ করেছিল। এবার অ্যাক্টিভিটি 6A, অ্যাক্টিভিটি 6A, fill in the blanks with correct form of the given verbs in brackets. তাহলে ব্র্যাকেটগুলোর মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে, এখানে দেখো ব্ল্যাঙ্ক দেওয়া আছে, শূন্যস্থান, এই শূন্যস্থানটাকে পূর্ণ করতে হবে, ভার্বটাকে সঠিকভাবে ইউজ করতে হবে। নাম্বার 1, দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক। দ্য মেয়র, তাহলে এখানে টু পুনে নেক্সট উইক, আগামী সপ্তাহে পুনে যাবে, তাই আমি এখানে এটা ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্সে হবে, মেয়র উইল গো হবে টু পুনে নেক্সট উইক, আগামী সপ্তাহে মেয়র পুনে যাবে। নাম্বার 2, বাই নেক্সট ডিসেম্বর, আগামী ডিসেম্বর মাসের মধ্যে, উই উইল হ্যাভ স্টেইড হেয়ার ফর 3 years, আমরা এখানে থাকব ফর 3 years। তাহলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমরা এখানে 3 বছর, আমাদের এখানে 3 বছর থাকা হয়ে যাবে। নাম্বার 3, পারহ্যাপস, সম্ভবত, দে উইল ভিজিট, তারা ভ্রমণ করবে, তাহলে ভিজিট দেওয়া আছে এখানে ব্র্যাকেটে, দেখো সিম্পল ফিউচার টেন্স হবে, তারা ভিজিট করবে। ডুয়ার্স এটা জায়গার নাম, ল্যাটার মানে পরে, সম্ভবত তারা ভ্রমণ করবে, ডুয়ার্স ল্যাটার, পরে। নাম্বার 4, দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং, ছেলেটি হ্যাজ বিন ওয়াচিং মানে কি, ছেলেটি দেখছিল টেলিভিশন, ছেলেটি টিভি দেখছিল, সিন্স মর্নিং, সকাল থেকে, এখানে দেখো টাইম দেওয়া আছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সকাল থেকে বলে দেওয়া আছে, টাইম মেনশন করা আছে, টাইম বলে দেওয়া থাকলে কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, আমি করে দিয়েছি। অ্যাক্টিভিটি 6B, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির মধ্যে আন্ডারলাইন করো দ্য ফ্রেসেস, শব্দগুচ্ছগুলি, অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ফ্রেসেস দে আর, এবং স্টেট মানে হচ্ছে বলো, বা এখানে হোয়াট কাইন্ড অফ, কোন ধরনের ফ্রেসেস, শব্দগুচ্ছ, দে আর, তারা কোন ধরনের শব্দগুচ্ছ, ফ্রেস। 1, হি ওয়ান্টেড টু স্পিক, সে চেয়েছিল, টু স্পিক কথা বলতে, টু হিজ টিচার,
তাহলে এইটা হচ্ছে টু হিজ টিচার, এটা হচ্ছে শব্দগুচ্ছ। দেখো একবারে আসছে টু হিজ টিচার। ফ্রেশ এরকম একটা শব্দগুচ্ছ যেটা একসঙ্গে থাকে, একবারে উচ্চারণ হয়। সে কথা বলতে চেয়েছিল তার শিক্ষকের সঙ্গে। এটা এখন ফ্রেশ, এটা আমি আন্ডারলাইন করে দিয়েছি। তাহলে এটা কি ফ্রেশ? এটা হচ্ছে নাউন ফ্রেশ। তার কারণ হি ওয়ান্টেড টু স্পিক, স্পিকটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব রয়েছে। টু স্পিক, সে কথা বলতে চেয়েছিল কার সঙ্গে? তার শিক্ষকের সঙ্গে। এখানে দেখো টু স্পিক ইনফিনিটিভ ভার্বের অবজেক্টের জায়গায় এটা এই ফ্রেজটা বসেছে। অবজেক্টের বা সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে সেটা নাউন ফ্রেজ হবে, এটা নাউন ফ্রেজ। নাম্বার 2, অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে, অ্যাট দিস মুমেন্ট ইট ইজ রেইনিং হার্ড, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। রেইনিং হার্ড মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে দেখো অ্যাট দিস মুমেন্ট, এটা একসঙ্গে আছে, এটা আমি আন্ডারলাইন করে দিয়েছি। এটা হচ্ছে, এটা অ্যাডভার্ব ফ্রেজ। কারণ রেইনিং হার্ড, বৃষ্টি হচ্ছে, এই যে ভার্বটা বৃষ্টি হচ্ছে তার সময়ের কথা বলে দিয়েছে। এখানে ভার্বের টাইমটা এখানে মেনশান করা হয়েছে। বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে? এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এটা ভার্বের সম্পর্কে বলেছে, অতএব ভার্বের সম্পর্কে যে ফ্রেজ বলে সেটা স্বভাবতই অ্যাডভার্ব ফ্রেজ হয়। টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশান ইজ মাই এম। টু ডু ওয়েল, ভালো করা, ইন দ্য কম্পিটিশান, প্রতিযোগিতায়, ইজ হয়, মাই এইম, আমার লক্ষ্য। এখানে দেখো টু ডু ওয়েল, এটা আন্ডারলাইন করে দিয়েছি, এটা ফ্রেজ। তাহলে এটা নাউন ফ্রেজ। কেন? ইজ মাই এইম, আমার এইম কি, আমার লক্ষ্য কি? এই টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশান, কম্পিটিশানে ভালো ফল করা। তাহলে দেখো এটা সাবজেক্টের জায়গায় বসেছে। আমি কিছুক্ষণ আগেই বলেছি ভার্বের সাবজেক্টের জায়গায় ও অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে সেটা কিন্তু নাউন ফ্রেজ হবে। এটা অবশ্যই নাউন ফ্রেজ, কারণ ইজ ভার্বের সাবজেক্টের জায়গায় এটা বসেছে। দে লিভ, তারা বাস করে, ইন এ হাউস মেড অফ উড, তারা বাস করে একটা বাড়িতে যেটা কিনা কাঠ দিয়ে তৈরি। মেড অফ উড, কাঠ দিয়ে তৈরি। তাহলে হাউস, বাড়ি, বাড়িটার সম্পর্কে এখানে দেখো এক্সট্রা করে বলা আছে। বাড়িটা কীরকম? না, কাঠ দিয়ে তৈরি। তাহলে হাউসটা, তাহলে দেখো হাউসটা হচ্ছে নাউন। নাউনের সম্পর্কে বা প্রোনাউনের সম্পর্কে যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউনের সম্পর্কে বলে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বলে দেয়, সেটাই হয় প্রিপোজিশন। তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনের সম্পর্কে যে ওয়ার্ড বলে সেটা অ্যাডজেক্টিভ হয়। নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বলে দেয়। তাহলে এটা হাউস নাউনের সম্পর্কে এখানে বলা হয়েছে, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেহেতু হাউস নাউনের সম্পর্কে বাড়তি করে এখানে বলা হয়েছে। অ্যাক্টিভিটি 6C, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য ক্লজেস, আন্ডারলাইন করো ক্লজগুলিকে অ্যান্ড বাক্যাংশগুলিকে, অ্যান্ড স্টেট, এবং বলো হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর, এবং বলো কোন ধরনের ক্লজেস, কোন ধরনের বাক্যাংশ দে আর, তারা। তাহলে তোমরা জানো যে ক্লজ দু প্রকার, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের কোনো ভাগ হয় না, আর সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। এই তিনটে ভাগ আছে। এই তিনটে ভাগের মধ্যে কোনটা এই ক্লজটা সেটা তোমাদের এখানে বলে দিতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। নাম্বার 1, দ্য চাইল্ড র্যান ওয়ে, শিশুটা র্যান অ্যাওয়ে, দৌড়ে পালিয়ে গিয়েছিল। অ্যাজ সুন অ্যাজ, যখনই, যখনই সে দেখেছিল, দ্য স্ট্রেঞ্জ ম্যান, স্ট্রেঞ্জ মানে স্ট্রেঞ্জ, আগন্তক, স্ট্রেঞ্জ ম্যান বা অদ্ভুত লোকটাকে যখন দেখেছিল, অচেনা লোকটাকে যখন দেখেছিল, তখনই শিশুটা দৌড়ে পালিয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো এটা আমি আন্ডারলাইন করে দিয়েছি, দেখতে পাচ্ছ এটা অ্যাডভার্ব ক্লজ। কারণ শিশুটা দৌড়ে পালিয়ে গিয়েছিল, কখন দৌড়ে পালিয়ে গিয়েছিল, ভার্বের টাইম সম্পর্কে বলা হয়েছে এখানে। তাহলে ভার্বের টাইম, ফ্রিকোয়েন্সি, এগুলো যে ওয়ার্ড বা যে ক্লজ বলে বা যে ফ্রেজ বলে
সেই ফ্রেজকে কিন্তু অ্যাডভার্ব বলা হয়। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ মডিফাইস এ ভার্ব, অ্যান অ্যাডভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কিন্তু ভার্বকে বিশেষিত করে, অ্যাডজেক্টিভকে বিশেষিত করে এবং অ্যাডভার্বকে মানে নিজেকে বিশেষিত করে। তাহলে এটা অ্যাডভার্ব ক্লজ। নাম্বার 2, আই স অ্যান ওল্ড ওম্যান, আমি দেখেছিলাম একটা বৃদ্ধা মহিলাকে, হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, যে বহন করছিল, যে একটা শিশুকে নিয়ে যাচ্ছিল। তাহলে এখানে দেখো আই স অ্যান ওল্ড ওম্যান, একটা ওল্ড ওম্যান বৃদ্ধা মহিলা, হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড। এখানে ওম্যান এই যে শব্দটা, এই যে নাউনটা, এর সম্পর্কে বাড়তি করে বলা আছে। নাউনের সম্পর্কে বা প্রোনাউনের সম্পর্কে যে ওয়ার্ড বলে সেটা কি হয় তোমরা জানো, অ্যাডজেক্টিভ। সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 3, দ্য ডগ ফলোস হিজ মাস্টার, কুকুরটা অনুসরণ করে তার মাস্টারকে, তার প্রভুকে, হোয়ার এভার হি গোজ, যেখানেই সে যায়, তার মাস্টার যেখানেই যায় কুকুরটা তাকে ফলো করে, অনুসরণ করে। তাহলে হোয়ার এভার হি গোজ, কুকুরটা তাহলে ফলো করছে তার মাস্টারকে যেখানেই সে যাচ্ছে। তাহলে দেখো ফলো, এই যে মূল ভার্বটা প্রিন্সিপাল ক্লজ, দ্য ডগ ফলোস হিজ মাস্টার, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এখানে দেখো ভার্বটা আছে ফলোস, তাহলে ভার্বটা ফলোস কোন জায়গায় তাকে ফলো করে, যেখানেই সে যায়। অতএব এটা ভার্বের সম্পর্কে, এখানে ফলোস ভার্বের সম্পর্কে এটা বলা রয়েছে, তাই এটা অ্যাডভার্ব ক্লজ। স্বভাবতই এটা অ্যাডভার্ব ক্লজ। নেক্সট, উই অল থট, আমরা সবাই ভেবেছিলাম, চিন্তা করেছিলাম, দ্যাট ইট উড নট রেইন টুডে, যে আজকে বৃষ্টি হবে না, এরকম আমরা ভেবেছিলাম। এখানে দেখো এটা আমি নাউন ক্লজ দাগ দিয়ে দিয়েছি। নাউন ক্লজ কেন নাউন ক্লজ হচ্ছে দেখো, উই অল থট, আমরা সবাই ভেবেছিলাম। কি ভেবেছিলাম? থটস যে ভার্ব, তার এখানে সাবজেক্ট উই বলে দেওয়া রয়েছে। থট ভার্বের কিন্তু অবজেক্ট দেখো এখানে নেই। আমরা সবাই ভেবেছিলাম, কি ভেবেছিলাম, এখানে দেখো ক্লজটা দেওয়া আছে। থট ভার্বের অবজেক্টের জায়গায় এই ক্লজটা বসেছে, তাই এই ক্লজটা অবজেক্টের জায়গায় বা সাবজেক্টের জায়গায়, ভার্বের অবজেক্টের জায়গায় এবং সাবজেক্টের জায়গায় যে ক্লজ বসে সেটা কিন্তু অবশ্যই নাউন ক্লজ হবে, অথবা প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লজ বসে সেটাও নাউন ক্লজ হবে। এই জন্য এটা নাউন ক্লজ, কারণ এটা থট ভার্বের অবজেক্টের জায়গায় বসেছে এই ক্লজটা। এরপর অ্যাক্টিভিটি 6D, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। নিচের সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে বলা হয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য থেকে প্যাসিভ ভয়েস কর্মবাচ্যে। 1, ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া জিতেছিল বিশ্বকাপ ইন ক্রিকেট রিসেন্টলি। ক্রিকেটে রিসেন্টলি মানে সাম্প্রতিককালে, মানে রিসেন্টলি ইন্ডিয়া বিশ্বকাপ জয় করেছিল। এবারে দেখো এখানে অবজেক্টটা কোনটা, দ্য ওয়ার্ল্ড কাপ। তাহলে এখানে ওয়ার্ল্ড কাপটাকে সামনে আনতে হবে, আর ইন্ডিয়াটাকে তোমরা জানো একটু পিছনে নিয়ে চলে যেতে হবে যখন কর্মবাচ্য করবে। দ্য ওয়ার্ল্ড কাপ ওয়াজ উইন বাই ইন্ডিয়া, ওয়ার্ল্ড কাপ জয় করা হয়েছিল ইন্ডিয়ার দ্বারা। যখনই ভয়েস চেঞ্জ করবে তখন এখানে দেখো পাস্ট, সিম্পল পাস্টে ছিল, ওনটা ওনই রয়েছে, আর তার আগে বি ভার্ব আনতে হবে ওয়াজ, আর বাই প্রিপোজিশন দিতে হবে। ইন্ডিয়া ইন ক্রিকেট রিসেন্টলি, ওয়ার্ল্ড কাপ জয় করা হয়েছিল ইন্ডিয়া টিমের দ্বারা। ইন ক্রিকেটে রিসেন্টলি মানে সাম্প্রতিককালে। নাম্বার 2, দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ। টিচার ওয়াজ টিচিং, পড়াচ্ছিলেন, কি পড়াচ্ছিলেন, ইংলিশ। অবজেক্ট হচ্ছে ইংলিশ, সাবজেক্ট দ্য টিচার। তাহলে এখানে উত্তরটা হবে ইংলিশ ওয়াজ বিইং টট বাই দ্য টিচার, ইংলিশ পড়ানো হচ্ছিল টিচারের দ্বারা। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে বিইং লিখতে হবে। বিইং, এই বি ভার্বটা কিন্তু অবশ্যই আসবে। আর সবসময় মনে রাখবে ভয়েস চেঞ্জে কিন্তু দুটো করে শব্দ বেড়ে যায়। এখানে দেখো 1, 2, দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, 1, 2, 3, 4, 5টা এখানে ওয়ার্ড আছে। আর নিচে দেখো ইংলিশ ওয়াজ বিং টট বাই দ্য টিচার, এখানে গুনে দেখো
7খানা ওয়ার্ড আছে, 2খানা ওয়ার্ড বাড়বে, একটা বিভার্ব বাড়বে আর বাই প্রিপোজিশন বাড়বে। রানী ইজ সিঙ্গিং এ বিউটিফুল সং, রানী গাইছে একটা সুন্দর গান, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে এ বিউটিফুল সং ইজ বিং সাং বাই রানী, একটা সুন্দর গান গাওয়া হচ্ছে রানীর দ্বারা। এখানে দেখো এখানেও দুটো বেড়েছে, বিং আর বাই। তাহলে এখানে রয়েছে 1 2 3 4 5 6টা এখানে ওয়ার্ড রয়েছে, রানী সিঙ্গিং এ বিউটিফুল সং, আর এখানে দেখো 8খানা শব্দ রয়েছে। নাম্বার 4, দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফটপস অফ দ্য হাউসেস, হাওয়া উড়িয়ে নিয়ে গিয়েছিল দ্য রুফটপ চালটাকে, অফ দ্য হাউসেস বাড়ির চালগুলোকে উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। তাহলে এখানে দেখো এটা পাস্ট, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। দ্য রুফটপস অফ দ্য হাউসেস এটা হচ্ছে অবজেক্ট, দ্য রুফটপস অফ দ্য হাউসেস ওয়্যার ব্লোন অ্যাওয়ে, উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বাড়ির চালগুলোকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল বাই দ্য উইন্ড, হাওয়ার দ্বারা। এখানেও দেখো দুটো বেড়েছে, গুনলে তোমরা বুঝতে পেরে যাবে যে প্যাসিভে কিন্তু দুটো শব্দ বেশি থাকবে, একটা বিভার্ব আর একটা বাই প্রিপোজিশন। অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস, তৈরি করো অর্থপূর্ণ বাক্যগুলি অফ ইয়োর ওন, তুমি নিজেই তৈরি করো, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে। এখানে লেখা রয়েছে উই মানে হচ্ছে ছোট, এ উই চাইল্ড একটা ছোট্ট শিশু, স্যাট বসেছিল, আন্ডার দ্য ট্রি গাছের তলায় বসেছিল। স্টায়ারিং মানে নাড়ানো, দ্য স্ট্রং উইন্ড ওয়াজ স্টায়ারিং দ্য ট্রি, স্ট্রং উইন্ড মানে শক্তিশালী হাওয়া, মানে হাওয়া জোরে বইছিল, ওয়াজ স্টায়ারিং নাড়াচ্ছিল, দ্য ট্রি গাছকে নাড়াচ্ছিল। বিজি, আই অ্যাম বিজি নাও, তাহলে এখানে উপরটা দেখতে পাচ্ছ, এখানে আই অ্যাম বিজি নাও এটা আমি খুব সোজা করে দিয়েছি, আমি খুব ব্যস্ত এখন। ডিউ ড্রপস ফল অ্যাট নাইট, শিশির কণা পড়ে অ্যাট নাইট রাত্রে। এবার এখানে দেখো অ্যাক্টিভিটি 8, এটা রাইটিং এখানে লিখতে বলা হয়েছে। সাপোজ ইউ স্পেন্ট এ মুনলিট নাইট, ধরো তুমি কাটিয়েছিলে একটা চন্দ্রালোকিত রাত্রি, ইন এ ফরেস্ট একটা বনে, ফরেস্ট গেস্ট হাউস একটা বনের গেস্ট হাউসে, অতিথিশালায়। রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো অফ অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে, অন ইয়োর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতার ওপর। মেনশন দ্য সাউন্ডস দ্যাট ইউ হার্ড দেয়ার, উল্লেখ করো শব্দগুলি যেগুলো তুমি সেখানে শুনেছিলে। এইটা বলে দেওয়া আছে, এর উপরে করতে হবে। আমি এখানে দেখো একটা আনসারটা লিখে দিয়েছি, এখানে একটা টাইটেল দিয়েছি, এ মুনলিট নাইট একটা চন্দ্রালোকিত রাত্রি, ইন এ ফরেস্ট গেস্ট হাউস একটা বনের গেস্ট হাউসে, অতিথিশালায়, এটা হচ্ছে টাইটেল। লাস্ট ইয়ার গত বছর, ডিউরিং উইন্টার শীতকালে, আমি কাটিয়েছিলাম, এ মুনলিট নাইট একটা চন্দ্রালোকিত রাত্রি, ইন এ ফরেস্ট গেস্ট হাউস একটা বনের গেস্ট হাউসে, অতিথিশালায়, উইথ মাই পেরেন্টস আমার বাবা মার সঙ্গে। দ্য গেস্ট হাউস ওয়াজ সারাউন্ডেড বাই, গেস্ট হাউসটা অতিথিশালাটা সারাউন্ডেড বাই ফরেস্ট অন অল সাইড, সব দিকে ফরেস্ট জঙ্গলের দ্বারা, বনের দ্বারা ঘেরা ছিল, সারাউন্ডেড মানে ঘেরা ছিল। আই ওয়াজ সিটিং আমি বসেছিলাম, অন দ্য ব্যালকনি আমি ব্যালকনিতে বসেছিলাম, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়, এভরিথিং ওয়াজ ক্লিয়ারলি ভিজিবল ইন দ্য মুনলাইট চাঁদের আলোতে, এভরিথিং প্রত্যেকটা জিনিস পরিষ্কারভাবে ভিজিবল দৃশ্যমান ছিল, অর্থাৎ দেখা যাচ্ছিল। আই ওয়াজ এনজয়িং দ্য নাইট আমি রাত্রিটা এনজয় করছিলাম, উপভোগ করছিলাম। এনজয়িং দ্য সাইট আমি দৃশ্যটা উপভোগ করছিলাম। সাডেনলি আই নোটিসড হঠাৎ আমি লক্ষ্য করেছিলাম, দ্যাট এ বুশ ওয়াজ স্টায়ারিং একটা ঝোপ নড়ছে। দেন আই স আমি দেখেছিলাম, এ বিগ শ্যাডো অফ অ্যান অ্যানিমেল তারপর আমি দেখেছিলাম একটা বড় ছায়া একটা পশুর। আই ফিক্সড মাই আইস অ্যাট দ্য শ্যাডো আমি আমার চোখ দুটোকে ফিক্স করেছিলাম
অ্যাট দ্য শ্যাডো, সেই ছায়ার উপরে আমি আমার চোখ দুটোকে রেখেছিলাম। সাডেনলি দ্য অ্যানিমেল বিগ্যান টু রোর ভায়োলেন্টলি, হঠাৎ পশুটা বিগ্যান টু রোর, গর্জন করতে আরম্ভ করলো ভায়োলেন্টলি, ভীষণভাবে। অ্যান্ড আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড, এবং আমি হয়েছিলাম খুবই ভীত। হিয়ারিং দ্যাট রোর, সেই গর্জন শুনে, ওই গর্জন শুনে মাই পেরেন্টস কেম আউট, আমার বাবা মা বেরিয়ে এসেছিল টু দ্য ব্যালকনিতে। এ লার্জ রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ ক্লিয়ারলি ভিজিবল, একটা বড় রয়্যাল বেঙ্গল টাইগার ক্লিয়ারলি ভিজিবল ছিল, পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আই উইল নেভার ফরগেট দ্য এক্সপেরিয়েন্স, আমি কখনো ভুলবো না এই যে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স অফ দ্যাট নাইট, আমি ওই রাত্রের অভিজ্ঞতা কখনোই ভুলবো না। এবার অ্যাক্টিভিটি 8B, এটাই লাস্ট অ্যাক্টিভিটি। ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে রাইট অ্যান অটোবায়োগ্রাফি, একটা আত্মজীবনী লেখো। অফ অ্যান আউল, একটা প্যাঁচার, এনজয়িং দ্য নাইট, সে যে রাত্রিকে সে যে এনজয় করে, উপভোগ করে, সেটাকে নিয়ে একটা প্যাঁচার আত্মজীবনী লিখতে এখানে বলা হয়েছে। এখানে আমি একটা দেখো টাইটেল দিয়েছি, অ্যান অটোবায়োগ্রাফি, একটা আত্মজীবনী। অফ অ্যান আউল, একটা প্যাঁচার। আই অ্যাম অ্যান আউল, আমি একটা প্যাঁচা। আই অ্যাম এ নকচার্নাল বার্ড, আমি একটা নৈশকালীন মানে রাত্রিকালীন পাখি। প্যাঁচা রাত্রে বের হয়, রাত্রে দেখতে পায়, তাই প্যাঁচাকে বলা হয় নৈশকালীন বা রাত্রিকালীন পাখি। আই অ্যাম অ্যাক্টিভ অ্যাট নাইট অনলি, আমি সক্রিয় থাকি। অ্যাট নাইট অনলি, আমি শুধুমাত্র রাতেই আমি সক্রিয় থাকি। আই লিভ ইনসাইড এ কোট, আমি বাস করি একটা গাছের মধ্যে যে কোঠর রয়েছে, সেই কোঠরের মধ্যে আমি বাস করি। অফ এ বিগ ম্যাঙ্গো ট্রি, একটা বড় আম গাছের। আই এনজয় দ্য ডার্ক নাইটস, আমি এনজয় করি অন্ধকার রাত্রিগুলোকে। হোয়েন অল দ্য পিপল আর অ্যাসলিপ, যখন সমস্ত মানুষ ঘুমন্ত থাকে। অ্যাসলিপ মানে ঘুমন্ত। মাই আইজ আর ফিট ফর নাইট ভিশন, আমার চোখগুলো উপযুক্ত ফর নাইট ভিশন, রাত্রে দেখার জন্য। ভিশন মানে দৃষ্টিপাত, রাত্রে দেখার জন্য আমার চোখগুলো ফিট, উপযুক্ত। আই লুক ফর মাই ফুড, আমি আমার খাবার খুঁজি। থ্রু আউট দ্য নাইট, সারা রাত। দ্য ওয়ার্ল্ড অ্যাট নাইট ইজ কোয়াইট, পৃথিবী অ্যাট নাইট, রাত্রে, ইজ কোয়াইট, শান্ত। অ্যান্ড কমপ্লিটলি ডিফারেন্ট, এবং সম্পূর্ণভাবে আলাদা। ফ্রম ডে টাইম, দিনের বেলার থেকে সম্পূর্ণভাবে কমপ্লিটলি ডিফারেন্ট, আলাদা। আই ফিল, আমি অনুভব করি। আই অ্যাম ভেরি লাকি, আমি খুবই ভাগ্যবান। টু এক্সপিরিয়েন্স দ্য নাইট লাইফ, রাত্রিকালীন জীবন উপভোগ আমি করি বা অভিজ্ঞতা করি আমি, সেই জন্য আমি মনে করি আমি খুবই লাকি, আমি খুব ভাগ্যবান। বাট ডিউরিং ডে টাইম, কিন্তু দিনের বেলায়, আই ক্যানট সি, আমি দেখতে পাই না। সো আই হাইড আন্ডার দ্য কভার অফ ট্রিজ, তাই আমি লুকিয়ে পড়ি। আন্ডার দ্য কভার অফ ট্রিজ, গাছের আড়ালে। ইফ বাই চান্স ক্রোস ফাইন্ড আউট মাই প্রেজেন্স, যদি বাই চান্স, দৈবাৎ বা হঠাৎ, ক্রোস কাকেরা, ফাইন্ড আউট খুঁজে বার করে, মাই প্রেজেন্স আমার উপস্থিতি খুঁজে বার করতে পারে। দে অ্যাটাক মি, তারা আমাকে আক্রমণ করে। ওয়ান্স এ ফ্লক অফ ক্রোস, একবার একটা কাকের দল। অ্যাটাকড মি, আমাকে আক্রমণ করেছিল। আই ওয়াজ ব্যাডলি ইনজিওর্ড, আমি মারাত্মকভাবে আহত হয়েছিলাম। এ কাইন্ড বয় সেভড মাই লাইফ, একটা দয়ালু ছেলে আমার জীবন বাঁচিয়েছিল। আই এনজয় ফ্রিডম অনলি অ্যাট নাইট, আমি এনজয় করি, উপভোগ করি, ফ্রিডম স্বাধীনতা, অনলি অ্যাট নাইট, আমি রাত্রিবেলা শুধুমাত্র ফ্রিডম স্বাধীনতা উপভোগ করি। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। আমি প্রশ্নের অ্যান্সারগুলো সহজভাবে লিখিয়েছি এবং রাইটিংগুলো সহজভাবে লিখিয়েছি। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর একটা কথা তোমাদের বলবো, চ্যানেলটা কিন্তু তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে চ্যানেলের যে নতুন ভিডিও যেগুলো আপলোড করা হয় সেইগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও, বন্ধুবান্ধবকে হেল্প করার জন্য চ্যানেলটা শেয়ার করো, আর কমেন্টও তোমরা দিও কীরকম লাগলো।
তাহলে আমি বুঝতে পারবো ভিডিওগুলো কেমন হচ্ছে। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, খুব ভালো থেকো।